গঙ্গা ভার্সেস মঙ্গা। একদিন মঙ্গা গ্যাসে রান্না বসিয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। সিরিয়াল দেখতে দেখতে গ্যাসে বসানো রান্নার কথা ভুলেই গেছিল। গ্যাসে বসানো রান্নার পোড়া গন্ধ পেয়ে গঙ্গা সেখানে দৌড়ে আসে। এ কি, রান্না পুড়ে ছাই হয়ে গন্ধ বেরোচ্ছে, আর তুমি সিরিয়াল দেখছো? তুমি এই দুনিয়াতে আছো কি না? এই বলে মঙ্গাকে সজাগ করলো। একটু দাঁড়ান না শাশুড়ি মা, এই সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং। 6 মাস ধরে দেখছি। এই মহিলা গিয়ে দরজা খুলবে কিনা সেটা তো আমার দেখতেই হবে। এই শুনে গঙ্গা বলে, ঠিক আছে ঠিক আছে, এই সব তো চলতেই থাকবে, কিন্তু খাবারের কি হবে? এইটাই তো মুশকিলের শাশুড়ি মা। আপনার ছেলে আর শ্বশুর মশাই খাবার জন্য ক্ষেতের থেকে এলো বলে। তোমার শ্বশুরের কথা তো জানি না, কিন্তু আমার ছেলে খিদে একদম সহ্য করতে পারে না। ওহো, এখন কি দরকার আমি খুব ভালো জানি। এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা মাইক্রো ওভেন নিয়ে আসে। এই দেখে মঙ্গা চমকে যায়। এরই মধ্যে ওর বর রবি আর শ্বশুর মশাই ক্ষেতের থেকে ঘরে ফেরে। আরে আমার খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এখন যদি এই মাইক্রো ওভেনে রান্না করি তাহলে সেদ্ধ হতে 10 মিনিট লাগবে, কি করি এখন? এই বলে চিন্তায় পড়ে যায়। এত চিন্তা করিস না, এটা জাদুই মাইক্রো ওভেন। এতে তুই যা রান্না করতে চাস ব্যাস নাম লিখে রেখে দে, যা লিখবি তাই গরম গরম রান্না হয়ে বেরোবে। এই বলে একটা কাগজের টুকরোতে ভাত লিখে ওভেনে রাখে। ব্যাস চোখের পলকেই গরম গরম ভাত তৈরি হয়ে যায়। এইভাবে অন্যান্য ব্যঞ্জনেরও নাম লিখে রাখে। ব্যাস তৈরি হয়ে বেরিয়ে আসে। শাশুড়ি মা, এই মাইক্রোওভেনটা আমাকে দিয়ে দিন না। তোমাকে যদি এটা দেই তাহলে তুমি তো আমারই মুশকিল বাড়াবে। তোমাকে এটা দিলে তুমি তো বাড়িতে গ্যাসই জ্বালাবে না। শুনুন না শাশুড়ি মা, দিব্যি দিয়ে বলছি, শুধু রবিবারে কিছু স্পেশাল রান্না করব। দিন না এটা আমায়। এই বলে আবদার করতে থাকে। ঠিক আছে বলে গঙ্গা ওকে মাইক্রো ওভেন দিয়ে দেয়, আর শুধু রোববারই ব্যবহার করার কথা বলে। কিন্তু মঙ্গা ওটা রোজ ব্যবহার করতে থাকে। একদিন রান্না হয়নি দেখে গঙ্গা মঙ্গাকে জিজ্ঞেস করে, আরে বৌমা, সকাল থেকে দুপুর হতে চললো, এখনো তুমি রান্না করলে না? এই শুনে আরামে বসে থাকা মঙ্গা বলে, বানিয়ে নেব শাশুড়ি মা, এত চিন্তার কি আছে? মাইক্রো ওভেনে লিখে রাখবো আর গরম গরম খাবার রান্না হয়ে যাবে। আমি এই কাজ যে কোনো সময় করতে পারি। তুমি কিছুই জানতে পারবে না। এই বলে চলে যায়। সবাই খাবার খেতে বসে। মঙ্গা একটা কাগজে হায়দ্রাবাদি দম বিরিয়ানি লিখে মাইক্রো ওভেনে রাখে, কিন্তু ওভেন থেকে কিছুই বের হয় না। তখনই ওর বর বলে, খেতে বসে 10 মিনিট হয়ে গেছে, আজ খেতে দেবে কি না? মঙ্গা ব্যস্ত হয়ে পড়ে। তখন গঙ্গা হাসতে হাসতে ভেতরে আসে। কি হলো, ওভেন কাজ করছে না? কি করে করবে? ও যত খাবার দিয়েছে সেই খাবারের কিছু বেঁচে থাকলে ওটা শেষ না হওয়া পর্যন্ত নতুন খাবার দেবে না। আর যদি আমরা ওই খাবার ফেলে দেই তাহলে ও রেগে যাবে আর কোনোদিনও কিছু দেবে না। এই শুনে মঙ্গার খুব রাগ হয়। ও কিচ্ছু করে না, গিয়ে বেঁচে যাওয়া খাবার খেতে থাকে। যেই ওই খাবার শেষ হয়ে যায়, ওভেন থেকে হায়দ্রাবাদি দম বিরিয়ানি বেরিয়ে আসে। এত টেস্টি বিরিয়ানি সামনে থাকা সত্ত্বেও মঙ্গা সেটা খেতে পারে না। যবে থেকে ওকে বাসি খাবার খেতে হচ্ছিল তবে থেকে ও মাইক্রো ওভেনে রান্না বন্ধ করে দিয়েছিল।
এখন ও ইউটিউবে রান্নার রেসিপি দেখে, নতুন নতুন রান্না করে সবাইকে বিরক্ত করতে থাকে। একে এইভাবেই যদি ছেড়ে দেই তাহলে ও নিজে থেকে কোনোদিনও রান্না শিখবে না। ওকে যে কোনো প্রকারে ওই মাইক্রো ওভেনের ভূত ছাড়াতেই হবে। আজকে কি বানাই? রোজ রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে মুখটা পচে গেল। আজ কিছু অন্য দেশের নতুন ট্রাই করি। এই বলে মোবাইল দেখে এক চাইনিজ খাবারের নাম জেনে সেটা লিখে ওভেনে রেখে দেয়। এর মধ্যে টিভিতে বাদুড়ের সম্বন্ধে কিছু খবর আসে। সেটা দেখে মঙ্গা চমকে যায়। হায়, এই চাইনার লোকেরা কোনো ভালো জিনিস পেল না খাবার জন্য। এখন আমি কি করি? আমি তো এটা ফেলতেও পারবো না, খেতেও পারবো না। আর যদি এটা ফেলে দেই তাহলে এই ওভেন আর কোনোদিনও কাজ করবে না। ওকে মুশকিলে দেখে গঙ্গা খুব হাসতে থাকে। এই মাইক্রোওভেন যদি না থাকতো তাহলে আমি ভালো ভালো রান্না করে খেতে পারতাম। এইসব খেয়ে আমি নিজেকে মরতে দিতে পারবো না। মঙ্গা ওই খাবারটা ফেলে দেয়। গঙ্গা খুব খুশি হয় আর ওই ওভেন নিজের পুরনো বাক্সে তুলে রাখে। এতদিনে শান্তি পেলাম। পরের বার যদি বৌমা কিছু গন্ডগোল করে তাহলে জাদুই খাটে বসিয়ে চায়নাতে পাঠিয়ে দেব। তাহলে যদি একটু বুদ্ধি। লোভী বউ আর জাদু চামচ। শ্রাবণ মাসে একদিন গঙ্গা সকাল সকাল উঠে চান করে পুজো পাঠ করা শুরু করলো। ওইটা দেখে মাঙ্গা বলল, আরে বাহ, আমার বউ তো একদম বদলে গেছে মনে হচ্ছে। এত সকালে উঠে এরকম পুজো করছে, এইটা কোনো স্বপ্ন তো নয়। তখনই গঙ্গা গরম গরম চা এনে শাশুড়ি, শ্বশুর আর স্বামীকে দিল। মাঙ্গা ওর বউকে বলে, শোনো বৌমা, আজকে লক্ষ্মী ব্রত আছে, তো এর জন্যে ঘরের বউ হওয়ার জন্য সব প্রসাদ তোমাকেই বানাতে হবে। শুনেই গঙ্গা ঘাবড়ে গেল। ও নিজের মনে ভাবল, কি এই সব আমাকে বানাতে হবে এখন? যদি এরা জানতে পারে যে আমি খাবার বানাতে জানি না, তো জানি না এরা আমাকে কি কি শোনাবে। হ্যাঁ ঠিক আছে শাশুড়ি মা। এইটা বলে জলদি করে ও নিজের রুমে গেল আর ইউটিউবে প্রসাদ বানানোর নিয়ম খুঁজছিল। এর মধ্যে কষ্টে পড়া চন্দ্রকান্তমকে দেখে শাশুড়ি বুঝে গেল যে ও খাবার বানাতে জানে না। একটু হাসল আর তারপর নিজের পুরনো পেটির থেকে একটা পুরনো চামচ নিয়ে আসলো আর বউকে দিল আর বলল, শোনো বৌমা, এইটা একটা জাদু চামচ। এইটা কড়াইতে নাড়িয়ে যা চাইবে সেই খাবারই তৈরি হয়ে যাবে। এর দ্বারা তুমি সব খাবার বানাতে পারবে। আমি বাইরে গিয়ে সব মহিলাদেরকে বিকেলে পুজোর জন্যে নেমন্তন্ন করে আসি। এইটা বলে বাইরে চলে গেল। ওই চামচটাকে আশ্চর্য হয়ে দেখে গঙ্গা ভাবল, কি এটা সত্যি? একবার দেখে নি তো। বলে চামচটাকে কড়াইতে রাখলো আর বলল, পোলাও। আর পোলাও তৈরি হয়ে গেল। এইটা দেখে ও খুশি হয়ে গেল। আহা, এটা তো সত্যি অনেক ভালো। এইটা বলে শাশুড়ি মার বলা সব খাবারও তৈরি করে নেয়। তারপর জাদু চামচের ব্যাপারে ওর একটা উপায় আসলো। শাশুড়ি মারে কদরই জানে না, তার জন্য এই পুরনো পেটিতে রেখেছিল। এইটা দিয়ে আমি ব্যবসা শুরু করব আর সবাইকে বলবো যে আমি কি। এইটা বলে ওই চামচটাকে একটা বড় বাটিতে রাখলো আর বলল, 25 জনের জন্য পায়েস। বলার পরেই পায়েস তৈরি হয়ে গেল আর ওইটা ঘরের সামনে বিক্রি করা শুরু করলো। পায়েসের গন্ধ পেয়ে লোকেরা কিনে খেতে শুরু করলো। পায়েসের প্রশংসা হলো আর অনেক লোক আসা শুরু করলো। ও অনেক খুশি হলো। বিক্রি করতে করতে একটু পায়েস বেঁচে গেল, কিন্তু লোক অনেক ছিল। হায়, এখন আমি কি করি? অনেক লোক জমা হয়ে গেছে,
এখনই ভিতরে গিয়ে এই বাটিতে পায়েস ভরে আনি। ও ভেতরে গেল, ওই বাটিতে চামচটা রাখলো আর বলল, পায়েস। কিন্তু পায়েস আসলো না। আবার বলল, কিন্তু তখন পায়েস আসলো না। এখন ওর চিন্তা হলো, এ কি, এটা কাজ করছে না কেন? কি হলো এটাকে? ওহো, লোকেরা অনেক আছে, যদি ওরা জানতে পারলো যে পায়েস শেষ হয়ে গেছে তো পয়সা আসবে না। আমি আমার বুদ্ধি কিরকম করে দেখাবো? এইটা বলে ও ওই বাটিতে 25 জনের জন্য জল ঢাললো, কিন্তু ওতে চিনির জায়গায় নুন আর অন্য কোনো জিনিস ঢাললো আর বিক্রি করতে শুরু করলো। যারাও ওই পায়েসটা খেলো বমি করা শুরু করলো। এর জন্যে লোকেরা চন্দ্রকান্তমের সাথে লড়াই করতে শুরু করলো। তখনই শাশুড়ি আসলো, আরো সব বুঝতে পারলো। শাশুড়ি মাকে দেখে ভয় পেয়ে ও বলল, আমি শাশুড়ি মা, আগে ওদের পয়সা ওদের ফেরত দাও। শাশুড়ি মা বলল, পয়সা দেওয়ার পর। ওই চামচটা দিনে একবারই খাবার বানায়। এইটা বলতে আমি ভুলে গেছিলাম। এইটা শুনে বৌমা আবার আশ্চর্য হয়ে গেল আর মনে বলল, এই কথা এখন বলছে, ইচ্ছে হওয়া উচিত কিন্তু লোভ না। কাল থেকে তুমি খাবার বানানো শিখবে আর নিজে বানাবে। বলে চামচ নিয়ে শাশুড়ি ভেতরে চলে গেল। কি, খাবার বানানো শিখতে হবে? বানাবো, নিশ্চয়ই বানাবো। ও মনে মনে ভাবলো আর ভেতরে চলে গেল। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে। তো দেরি কিসের? বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব। আপনি মঙ্গার ফ্যান না গঙ্গার এটা নিশ্চয়ই জানাবেন। এমন মজার মজার ভিডিওর জন্য দেখতে থাকুন কাকা টিভি। একদিন সকাল সকাল মঙ্গার ঘরের বাইরে একটা বড় কার এসে দাঁড়ায়। শাশুড়ি আর বৌমা সেই গাড়ির দিকে দেখতেই থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে কে কারে আসলো? হ্যাঁ, এত বড় গাড়ি বলে সেই কারকে দেখতেই থাকে। তার মধ্যে থেকে একটা বউ দামি শাড়ি পরে, কালো চশমা পরে অনেক স্টাইলে নামে আর ওদের বাড়ির দিকে এগোয়। মাঙ্গা ওকে দেখে আর আকাশের দিকে দেখে। বৃষ্টির সম্ভাবনা দেখতে পায়। বিনা রোদে কালো চশমা পরা পাগল নিশ্চয়ই আমাদের ঘরের পাগল লোকেদের জন্যই এসেছে। সে মনে ভাবল, শোনো বৌমা, মনে হয় তোমার গ্রাম থেকে কেউ এসেছে। হ্যাঁ, এই বুড়ির তো রক্তে খোঁচা মারো লেখা আছে। কাকে চাই? কামলা, আমি তোমার ছোটবেলার বান্ধবী কামলা। এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে তুই? চশমা খুলে সে বউটা বলল, কামলা, তুই তুই কত পাল্টে গেছিস। আগে তো এলোমেলো চুল আর সব সময় নাকে সর্দি, এখন এই দামি গাড়ি, ড্রাইভার আর এই দামি শাড়ি। লটারি লাগলো নাকি তোর? বলে সে নিজের বন্ধুকে নিজের কাছে টানে। শাশুড়ি মা, এইটা আমার ছোটবেলার বান্ধবী। ছোটবেলাতে তো কি ক্যাবলা ছিল, কিন্তু এখন দেখো কেমন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজ কি কারণে এদিকে মা? ব্যাপারটা এই যে আমার বিয়ে নির্দিষ্ট হয়ে গেছে, তাই কার্ড দিতে আসলাম। আর এমনিতেও আমি আর সেই ক্যাবলা না। আমার কার্ড দেখেছিস? ইম্পোর্টেড, দুবাইয়ের থেকে আনিয়েছি। আমার হবু বর ড্রাইভারও রেখেছি। আমাদের গ্রামে আমি আর আমার বর সব থেকে ধনী। আরে শোন, তুই কার কিনেছিস কিনা? ওহো, আমি বোকা। যদি কার নিয়ে নিতিস তো এই ঘরে কেন থাকতিস? কোনো ব্যাপার না, চিন্তা করিস না, আমি কার পাঠাবো, তাতে আরাম করে এসিতে আসিস। লোভী বউ আর ছোট্ট পিঁপড়ে। মঙ্গার পিঁপড়েদের বিরক্ত করতে খুব ভালো লাগে।
সেই জন্য পিঁপড়েদের ধরে একটা কাঁচের শিশিতে বন্ধ করে খেলতে ভালোবাসত। কালো পিঁপড়েদের গায়ে সুতো বেঁধে মঙ্গা ওদের বিরক্ত করত। এই রকম একদিন পিঁপড়েদের বিরক্ত করবার সময় গঙ্গা মঙ্গাকে দেখে নেয়। কি হয়েছে তোর? এই পিঁপড়েদের কেন বিরক্ত করছিস? আরে এই পিঁপড়েটা আমাকে কামড়ে দিয়েছে শাশুড়ি মা, সেই জন্য। মঙ্গা মিথ্যে কথা বলে। কাটে যদি তাহলে তাড়িয়ে দে, এরকম বিরক্ত করা ভালো না। কি জানি শাশুড়ি মা, এদের বিরক্ত করতে আমার কি যে ভালো লাগে। ওটাকে খুশি না পাগল বুদ্ধি বলে, পাগলি কোথাকার। আমার শাশুড়ি মা এইরকমই করে, আমি যাই করি না কেন সব সময় বকতেই থাকে। এই বলে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন মঙ্গা কালো পিঁপড়েদের জলে ডোবাতে থাকে। ওদের জলের মধ্যে ছটপট করতে দেখে খুব মজা পায়। এই দেখে গঙ্গা বলে, মোষের মতন খাচ্ছিস আর ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস, তুই এমন কেন রে? সব সময় এদের পেছনে পড়ে থাকিস। হে ভগবান, এই বুড়ি সব সময় আমার পিছনে পড়ে থাকে। এই ভেবে আসলে ও আমাকে কামড়েছিল, সেই জন্য। তুই পাগল হয়ে যাসনি তো? কালো ছোট পিঁপড়েরা কাউকে কামড়ায় নাকি? এইভাবে ও মঙ্গার কাছে জানতে চায়। মঙ্গা বলে, আরে এটা কিছু না শাশুড়ি মা, আমি দেখছিলাম যে পিঁপড়ে জলে ডুবে যায় নাকি। আর তাছাড়া ওদের বিরক্ত করলে আপনি কেন রেগে যাচ্ছেন? এরা কি আপনার আত্মীয় হয়? মঙ্গা খুব বাজেভাবে বলে। ও একটা ছোট্ট জীব, তুই জানিস না এভাবে অসহায় জীবকে কষ্ট দেওয়া উচিত না। এইভাবে হবে না, তোকে ওই ছোট্ট পিঁপড়ের থেকেও ছোট করে দেব, তাহলে তুই বুঝতে পারবি। এই বলে গঙ্গা নিজের হাত দুটো ঘুরিয়ে একটা জাদু করে, আর তাতে মঙ্গা পিঁপড়ের থেকেও ছোট হয়ে যায়। এ কি, আমার শাশুড়ি আমাকে সত্যি সত্যি ছোট করে দিল। আমি ভেবেছিলাম উনি মজা করছে, এখন আমি কি করব? এই ভেবে ও দুঃখ করছিল। তখনই মঙ্গা কিছু নড়ার শব্দ পায়। ও পিছন ফিরে দেখে একটা সাদা জিনিস ঘুরতে ঘুরতে ওর দিকে আসছিল। তাতে মঙ্গা ভয়ের চোটে পালাতে থাকে। হে ভগবান, ও শাশুড়ি মা, এটা আপনি কি করে দিলেন? হায় 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 হায়। চেঁচাতে চেঁচাতে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর ওই জিনিসটা থেমে যায়। এই দেখে মঙ্গা দৌড়নো থামিয়ে বিশ্রাম করতে বসে পড়ে। ও আমার শাশুড়ি মা, আমি বুঝতে পারিনি আপনি আমার উপরে এত রেগে আছেন। পিঁপড়েকে বিরক্ত করার জন্য আপনি আমাকে এত বড় সাজা দেবেন, আমি স্বপ্নেও ভাবিনি শাশুড়ি মা। ও কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ওর সন্দেহ হয়, আমি তো অনেক ছোট হয়ে গেছি, তাই না? তাহলে ওই সাদা জিনিসটা কি ছিল একবার দেখি তো। ও মনে মনে ভাবে, আমি একবার গিয়ে দেখি ওটা কি জিনিস। এই চিন্তা করে ও ওই সাদা জিনিসটার কাছে যায়। গিয়ে ওই জিনিসের ভেতর থেকে ছোট টুকরো বার করে শুকতে থাকে। এটা কি জিনিস হতে পারে? আমি বুঝতেই পারছি না, একটু টেস্ট করে দেখি। আরে এটা তো চিনি। দৌড়ে দৌড়ে খুব হাঁপিয়ে গেছি, একটু চিনি খেয়ে নেই। এই ভেবে ও চিনি খেতে থাকে। আর তখনই জমি নড়ার আওয়াজ শুনতে পায়, আর মঙ্গা ভয় পেয়ে যায়। বাপ রে, এটা কিসের আওয়াজ? এখন আবার কি এলো? ও পিছন ফিরে দেখে লাল পিঁপড়েরা চিনি খেতে ওখানেই দৌড়ে আসছিল। ও সেটা দেখে ভয় পেয়ে যায়। বাপ রে, এ তো লাল পিঁপড়ে। এখন ওরা যদি আমাকে কামড়ায় তাহলে তো আমি মরেই যাব।
আমাকে এখান থেকে বেরোতেই হবে। ও চেঁচাতে চেঁচাতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা কালো লাঠিতে ধাক্কা খেয়ে পড়ে যায়। উফ, হায় রাম, বাপরে, আমি তো মরেই গেলাম। এটা কি এত জোরে লাগলো আমার? ও মাথায় হাত দিয়ে ওপরে তাকিয়ে দেখে এটা একটা কালো পিঁপড়ের পা। ওই পিঁপড়েকে দেখে মঙ্গার পা থরথর করে কাঁপে। তুমি কে? আমাকে ধাক্কা দিলে কেন? পিঁপড়েটা জিজ্ঞাসা করে। তখন মঙ্গা ভয়ের চোটে কাঁপতে কাঁপতে বলে, সরি 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 ম্যাডাম, ভুল হয়ে গেছে। মঙ্গা বলে। তখন ওই পিঁপড়ে গালে হাত দিয়ে মঙ্গার দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে থাকে। মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি তো আমার সব বন্ধুদের জলে ডুবিয়ে দিয়েছিলে। এই কথা শুনেই মঙ্গা খুব ভয় পেয়ে যায়। না না না, আমি সে নই। এমনিতেও তোমরা তো কালো পিঁপড়ে, তোমরা তো কাউকে কামড়াও না। ও খুব বোকা বোকা ভাবে বলে, চলো যাই হোক, আমাদের দলে দুজন কম হয়ে গেছে, এই জন্য তাদের কাজ তুমিই করে দেবে। যাও, ওই চিনি নিয়ে গিয়ে আমাদের ঘরে রেখে দাও। ও এটা বলে। তারপর মঙ্গা ওই চিনি থেকে ছোট্ট টুকরো নিয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে ওদের গর্তে রাখতে থাকে। রাখতে রাখতে, বাপরে, এই পিঁপড়েরা আমাকে দিয়ে কত কাজ করাচ্ছে। ভারী ভারী জিনিস উঠিয়ে আমার হাতটা ব্যথা হয়ে গেল। ও দুঃখ করে ওই চিনি থেকে আর একটা টুকরো নেয়। তখন একটা পিঁপড়ে এসে মঙ্গার হাত থেকে চিনির টুকরো কেড়ে নেয়। আমি তো কোনোদিন ভাবিনি, কিন্তু এই পিঁপড়ে, ও তো খুব ভালো মনে হচ্ছে। আমার অসুবিধা দেখে আমাকে সাহায্য করতে এসেছে। ও এই কথা ভেবে শান্তির নিঃশ্বাস নেয়। একে এত ছোট টুকরো কে দিয়েছে? যদি এরকম চলতে থাকে তাহলে পুরো চিনি নিয়ে যেতে সারা বছর লাগবে। এই বলে ওখান থেকে বড় একটা চিনির টুকরো নিয়ে আসে। এই যে, এই যে, তুমি কি করছো? আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি ভাবলাম আমার সাহায্য করছো। অসভ্য কোথাকার! বাপ রে, আমার দ্বারা হবে না। আমি তো এত বড় টুকরো উঠাতেই পারবো না। বাপরে, আমার হাড়গোড় ভেঙে যাবে। কিছু হবে না, ওঠাও এটা। আমরাও বইছি না, একটা পিঁপড়ে নিজের থেকে 3 গুণ বেশি ওজন ওঠাতে পারে। নাও, ধরো এটা। এই বলে ওটা মঙ্গার মাথায় রাখতেই যাচ্ছিল, তখনই মঙ্গা, হায় রাম, আমি একটা মেয়ে, পিঁপড়া নই, এই বলে ও ঘুম থেকে উঠে পড়ে। বাপরে, এটা একটা স্বপ্ন ছিল। বাপরে, আমি কি ভয় পেয়ে গেছিলাম। সেই তো, আমার শাশুড়ি আমার সঙ্গে এমন করবে না, তাও আমাকে সাবধানে থাকতে হবে। আজ থেকে পিঁপড়েদের আর বিরক্ত করব না। মনে মনে ঠিক করে পরের দিন থেকে পিঁপড়েদের বিরক্ত না করে ওদের সামনে চিনি দিতে থাকে। কি হলো মঙ্গা, তুই পিঁপড়েদের ভালোবেসে চিনি খাওয়াচ্ছিস? যাই হোক, ওদেরও তো প্রাণ আছে, তাই না শাশুড়ি মা? ও সন্তুষ্ট মনে বলে, প্রাণী না ছাই, আমি তো ভয়েই আছি ওই স্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়ে যায়। হ্যাঁ, এখন ভালো হয়েছে। তোর যাতে বুদ্ধি হয় তাই আমি ম্যাজিক করে তোকে ওই স্বপ্ন দেখিয়েছিলাম।